বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আজকে আরেকটি আলোচ্য বিষয় নিয়ে আপনাদের সামনে মুখ খুলব। সেটা হচ্ছে হিরো আলম প্রসঙ্গ। হিরো আলম ভাইকে আমি উদ্দেশ্য করে আজকে বলবো, হিরো আলম ভাই, আমি আপনার বিরুদ্ধে ছিলাম। এক সময় আপনাকে আমি অনেক কিছু বলেছিলাম। পরবর্তীতে যখন আপনার উপর হামলা হলো, আমি আমার নিজের ভুল বুঝতে পেরে আপনার অফিসে গিয়ে আপনাকে জড়িয়ে ধরে আপনাকে সান্ত্বনা দিয়েছি, সমবেদনা প্রকাশ করেছি, নিজের ভুলটা স্বীকার করেছি। কিন্তু আজকের বাস্তব প্রেক্ষাপটে হিরো আলম ভাই, আপনার কাছে আমার কিছু প্রশ্ন। আপনি যে কাজটা এখন করেছেন সেটা কতটুকু রাইট? হ্যাঁ, আপনি বলেছেন রুহুল কবির রিজভী আপনাকে নিয়ে কটূক্তি করেছে। কি বলেছে? অর্ধ পাগল, অর্ধ শিক্ষিত বলেছে। হ্যাঁ, এটা তো শুধু রুহুল কবির রিজভী বলেন নাই, এটা গোটা বাংলাদেশের 70% মানুষ এই ধরনের মন্তব্য আপনাকে নিয়ে করেছে। তো কয়জনের নামে মামলা করেছেন? হিরো আলম ভাই, আপনি কোথায় ছিলেন, কোথায় থেকে আসছেন, এটা আপনাকে বুঝতে হবে। হিরো আলম ভাই, এক লাফে 5 তলায় উঠা যায় না, সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উঠতে হয়। কিন্তু এক লাফে 5 তলায় উঠলে পড়ে যাওয়ার ভয় থাকে। আজকে আপনাকে যারা উঠিয়েছে, আপনাকে যারা সমর্থন দিয়েছে, জরিপ করে দেখেন 80% লোক আজ আপনার বিরুদ্ধে চলে গেছে। আমি এখন সরকার দল বা বিরোধী দল কারোর সাপোর্ট করব না, আমি আপনার ভালোর জন্য কিছু লজিক আপনাকে দিচ্ছি। হিরো আলম ভাই, আপনি 50 কোটি টাকার মামলা করেছেন রিজভী সাহেবের নামে। আপনি কয় কোটি টাকার মালিক? আপনার কাছে কি 5 কোটি টাকা আছে হিরো আলম ভাই? তাহলে আপনার মানহানির মামলা 50 কোটি কেন? এটা অদ্ভুত। আবার আপনি আদালতে এসে বললেন আমি রুহুল কবির রিজভীকে ক্ষমা করে দিয়েছি। হিরো আলম ভাই, কারো পাতানো ফাঁদে পা দিবেন না, তাহলে আপনার এই কুলো শেষ, ওই কুলো শেষ, মাঝখানে আপনি আবার জিরো। আজকে হিরো আলম ভাইয়ের জনপ্রিয়তা যে জায়গায় নামছে, নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত যদি জরিপ করি, তাহলে ওই সময় যদি হিরো আলমের জনপ্রিয়তা 90 ভাগ থাকে, এখন নেমে এসেছে 0.100, মানে শূন্যের থেকে আরও 100 ভাগ হাওলাত করে নেমে গেছে হিরো আলম ভাই জনপ্রিয়তা। এবং কি হিরো আলম ভাই, আপনি আবেগে অতি উৎসাহিত হয়ে একটা দেশের 3 বারের প্রধানমন্ত্রীর শিক্ষা যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন যে খালেদা জিয়া 8 পাস, আপনি 7 পাস। ভাই, আপনি আর খালেদা জিয়া কি এক? এখানে অহংকার করতেছি না। আপনি হিরো আলম ভাই এখন পর্যন্ত কোনো ইউনিয়নে মেম্বার হইতে পারেন নাই, অথচ খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী। তাহলে যারা খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানাইছে সবাই কি মূর্খ, সবাই কি অজ্ঞ? আরে ভাই, আপনি কাকে ছেড়ে কাকে রাখবেন? আপনি বলেছেন আপনি আওয়ামী লীগও করেন না, বিএনপিও করেন না, তাহলে আপনি খালেদা জিয়াকে নিয়ে কেন প্রশ্ন তুললেন? হিরো আলম ভাই, মনে রাখবেন, বেশি উপরে উঠলে মানুষ মাজা ভেঙে পড়ে যায়, আবার একবারে নিচু হলে ছাগলে খেয়ে ফেলে। তো হিরো আলম ভাই, আপনি কোথায় আছেন এখন? আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন করি। আপনি বিভিন্ন ইউটিউবের সাথে কথা বলেন, বিভিন্ন সময় বক্তব্য দেন, আপনার পাশে কয়জন ছাত্র রাজনীতিবিদ তো দূরের কথা, মোটামুটি রাজনীতিবিদ নেতা আপনার আশেপাশে আছে? দেখাইতে পারবেন? একটা নেতার নাম বলেন। জীবনে কথা বলবো না। আমি দেখলাম আপনার আশেপাশে যারা ঘুরে, যারা আপনাকে প্রোডাকশন দেয়, একটা লোকেরও ন্যূনতম রাজনীতির অভিজ্ঞতা নেই। এজন্যই আপনার যোগ্যতা নিয়ে আমি নির্বাচনের আগে প্রশ্ন তুলেছি। যদি আপনার পিছনে ভালো মাপের কোনো রাজনৈতিক লিডার থাকতো, তাহলে রুহুল কবির রিজভীর নামে মামলা করার জন্য আপনাকে নিরুৎসাহিত করত। কারণ খাল কেড়ে কুমির আনাটা মঙ্গল নয়। আজকে আপনি রুহুল কবির রিজভীর নামে মামলা করেছেন। রুহুল কবির রিজভী যদি মারাও যায়, যারা ওই দলের সমর্থক আছে তারা কি কোনোদিন আপনাকে ক্ষমা করবে? কারণ রুহুল কবির রিজভী হয়তো একটা রাজনৈতিক দলের নেতা, কিন্তু তার শিক্ষা যোগ্যতা কি আপনি জানেন? রুহুল কবির রিজভী একজন ঢাকা সুপ্রিম কোর্টের একজন বিশেষজ্ঞ, কিন্তু অ্যাডভোকেট তিনি। রুহুল কবির রিজভী তার ছাত্র জীবন থেকে রাজনীতি করতে করতে সে একজন রাজনীতিক ম্যাগনেটে পরিণত হয়েছে। আপনি সেই রিজভীকে 50 কোটি টাকার মানহানি মামলা দিয়েছেন তার বিরুদ্ধে। তো আমি বলবো, হয়তো আপনি কেন এই মামলাটা করেছেন আমি জানি না, তবে আপনাকে আমি বলবো, আমি গরিব মানুষ, আপনি একজন সরল মানুষ, আপনার দোহাই লাগে ভবিষ্যতে কারো পাতানো ফাঁদে পা দিবেন না, তাহলে আপনার জন্য ভয়ঙ্কর সর্বনাশ ডেকে আনতে পারে। কেন আজকে আপনি মানুষের কাছে জিরো হবেন? আপনার তো একটা সাইট ছিল, আপনাকে তো গোটা বিশ্ব চিনেছে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, মানবাধিকার সংস্থাগুলো আপনার পক্ষে অবস্থান করে বিভিন্ন পত্র পত্রিকায় রিপোর্ট করেছে, আপনার পক্ষে অবস্থান নিয়েছে। আপনি সেই হিরো আলম
আর একটু বেশি ভাইরাল হওয়ার জন্য বন্দুকের নলটা রুহুল কবির রিজভির দিকে তাক করলেন। গোটা বাংলাদেশের আকাশ বাতাস মাটি এবং মানুষ সাক্ষী। আমি চ্যালেঞ্জ করে বললাম, হিরো আলম ভাই, কিয়ামত পর্যন্ত আপনি আর রাজনীতির মাঠে দাঁড়াতে পারবেন না। ওপেন চ্যালেঞ্জ করলাম আপনাকে, আমি হিরো আলম ভাইকে ওপেন চ্যালেঞ্জ করলাম, আপনি যদি কিয়ামত পর্যন্ত অপেক্ষা করেন, বাংলার মাটিতে আর রাজনীতির কোনো প্ল্যাটফর্মে আপনি দাঁড়াতে পারবেন না। আমার চ্যালেঞ্জ গ্রহণ করুন। আজকে কষ্ট লাগে, আমরা একসময় রাজনীতি করেছি, এখন করি না। হ্যাঁ, আপনি হামলার শিকার হয়েছেন, আমিও হামলার শিকার হয়েছি, আমার কর্মটাও বন্ধ করে দেওয়া হয়েছে। আমি যেখানে কাজ করে খাই সেখানে আমাকে ঢুকতে দেওয়া হচ্ছে না, হুমকি ধুমকি দিচ্ছে। কিন্তু তারপরেও সত্যের পক্ষে কথা বলাটা আমি এখনও চালিয়ে যাচ্ছি। এর কারণ সত্য বলতে গিয়ে হয়তোবা আমার ঠিকানা হতে পারে শেষ গন্তব্য কবরস্থান, কিন্তু মনে রাখবেন, আমি সত্য থেকে বিতাড়িত হব না। আমি গোটা বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে বলবো, ভাই, আমি এখন আর কোনো দলকে সাপোর্ট করি না। সাম্প্রতিক একটা বক্তব্য দিয়েছি, সেখানে কিছু বিতর্কিতভাবে ছড়ানো হয়েছে সরকারের বিরুদ্ধে। আসলে আমি সরকার বা বিরোধী দল কোনো পক্ষকেই সাপোর্ট করছি না। আমি শুধু বাংলাদেশের 90% মানুষের পক্ষে কথা বলার চেষ্টা করছি। এই অপরাধে আজকে আমি রক্তাক্ত। যাই হোক, আমি এটা বিচার দিয়েছি। আমাকে কোনো ভালো লোক হামলা করে নাই, আর করবেও না। যারা প্রফেশনাল রাজনীতিবিদ তারা আমার গায়ে হাত তুলবে না, কারণ আমি হকার। আরে ভাই, আমি একটা ভুল করলে তারা আমাকে সুন্দর করে বুঝিয়ে বলবে। যারা আওয়ামী লীগ করেন, যারা ছাত্রলীগ করে, যারা যুবলীগ করে, তাদের ভিতরে তো জ্ঞানী লোক আছে, তারা আমার গায়ে হাত তুলতো না। আমার গায়ে যারা হাত তুলেছে, ওই যে বলছি, তারা মাথা মোটা মূর্খ, রাজনীতি বুঝে না। তারা আমাকে মেরে তারা মানে বাঘ হতে চেষ্টা করেছে। আসলে এটা সম্ভব না। আরে ভাই, আমি হকারকে মারা আর একটা মশা মারা এক জিনিস। আপনি আমার গায়ে কেন হাত তোলেন? আমি যে কথাগুলো 3 বছর ধরে বলে আসছি, এগুলো ছিল বাংলার মাটি এবং মানুষের কথা। এগুলো ছিল নির্যাতিত নিপীড়িত মানুষের মনের কথা। আজকে আমাকে মেরে দিয়েছেন, আমি নাকি সরকারের বিরুদ্ধের লোক। আরে ভাই, আমি একজন হকার। সরকার পরিবর্তনের ক্ষমতা কি আমার আছে? আমি একটা সাধারণ রাস্তার হকার। আমি প্রধানমন্ত্রীকে কি নামাইতে পারি? সেই ক্ষমতা আল্লাহ আমারে দিছে। দুইটা মুখ দিয়ে দুইটা কথা বলেছি ভাই, সেজন্য হামলা করেছেন। যাই হোক, হিরো আলমের প্রসঙ্গ নিয়েই যাচ্ছি। হিরো আলম ভাই, আমি বিশ্বাস করেন আর না করেন, আমি কিন্তু ছাত্র রাজনীতি করেছি। আমার বাড়ি, আমি বলেছি, কাদের সাহেবের বাড়ির পাশে। আমি অনেক উত্থান পতন দেখেছি, আমি অনেক ইতিহাস পড়েছি। মনে রাখবেন, হুট করে এক লাফে উপরে উঠা যায় না। হিরো আলম সাহেব, আশা করি আপনার শুভ বুদ্ধির উদয় হবে। আশা করি আপনি আপনার ভুলটা বুঝতে পেরে জাতির কাছে ক্ষমা প্রার্থনা করবেন, তাহলেই আপনার জন্য মঙ্গল হবে। কারণ হিরো আলম ভাই, রাজনীতি রাজার নীতি, রাজনীতি দাবার সাইলের মতো। সাইল ভুল করবেন তো আপনি আটকে যাবেন। বাংলাদেশের অনেক বড় বড় এমপি মন্ত্রীরা কথার মার পেছে আজকে পদ পদবীর বাইরে চলে গেছে। বর্তমান ক্ষমতাসীন দলের অনেক মন্ত্রী ক্ষমতার বাইরে, কারণ তাদের ভুল ভাল কথাবার্তার কারণে প্রধানমন্ত্রী তাদেরকে বহিষ্কার করে দিয়েছে। সেখানে আপনি হিরো আলম তো ওদের কাছে একটা মশাও না। আপনার কথা থাকবে নমনীয়। আপনি যত বেশি নত স্বীকার করবেন, আপনার সম্মান মহান আল্লাহ পাক উপরের দিকে উঠাবে। কিন্তু আপনি তো নমনীয় না। আপনি এখন মনে করেছেন যে সারা বাংলাদেশ না, সারা বিশ্ব আমার পিছনে, আমি এখন যা খুশি তা বলবো। হিরো আলম ভাই, উপরে উঠতেও কিন্তু সময় লাগে না, আবার উপরের থেকে নিচে নামতেও সময় লাগে না। স্মরণ করিয়ে দিচ্ছি আপনাকে, যার জ্বলন্ত প্রমাণ বাংলাদেশের অনেক বড় বড় মাপের রাজনীতিবিদ নেতারা আজকে তারা ছত্রভঙ্গ হয়ে গেছে। আর আপনি তো একটা হিরো আলম ভাই। মানহানির মামলা যদি করতে হয়, রুহুল কবির রিজভির পাশাপাশি আপনি বাংলাদেশের অনেক বড় বড় রাজনীতিবিদ নেতা আপনাকে নিয়ে বাজে মন্তব্য করেছে, ওদের সবার নামে মানহানি মামলা করেন, তাহলে জনগণ কিছু বলবে না। কিন্তু আপনি মানে রুহুল কবির রিজভির উপরে বন্দুক তাক করলেন, মানে ওকে নরম পেয়েছেন। মনে রাখবেন, একজন রুহুল কবির রিজভি হওয়ার জন্য 30 থেকে 40 বছর রাজপথে সংগ্রাম করতে হবে। একদিনে একটা রুহুল কবির রিজভি আবিষ্কার হয় না। আপনি কি বুঝেন? রুহুল কবির রিজভি যেভাবে বলেছে, কথাটা আপনার বুঝতে ভুল হয়েছে। তিনি বলেছেন রুহুল কবির রিজভি যে একটা অর্ধ পাগল, একটা অর্ধ শিক্ষিত লোক ঢাকা 17 আসনে নির্বাচন করেছে, দুর্বৃত্তরা তাকেও সহ্য করতে পারে নাই, তার উপরে হামলা করেছে। এটা ছিল রিজভির বক্তব্য। কিন্তু আপনাকে কে বুঝালো যে রিজভি আপনাকে বাঁশ দিছে? তো মনে রাখবেন হিরো আলম ভাই, আমার মনে হয় আপনার ব্যক্তি জীবনে সময়ের সেরা ভুলটা আপনি
আপনি করেছেন বলে আমি বিশ্বাস করি এই বাংলার 16 কোটি মানুষের পক্ষ থেকে। অতএব মনে রাখবেন, ভবিষ্যৎ জীবনে শুধু সংসদ সদস্য পদ তো বাদে দিলাম, কোনো ইউনিয়নের পর্যায়ে নির্বাচন করে বিজয় হয়ে আপনি দেখান, সেদিন থেকে আপনার বিরুদ্ধে আর কোনো কথা কেউ বলবে না। সেই চ্যালেঞ্জ আমি হিরো আলম ভাইয়ের প্রতি রেখে আজকের বক্তব্য এখানে শেষ করলাম। খুদা হাফেজ।